একটি কিশোর ছেলে প্রতিদিন বাড়ির চাকরের সঙ্গে বাজারে যেতেন। বাজারে যেতে ভালো না লাগলেও তাকে যেতেই হতো। বাজারে ঢোকার মুখেই একটা ছোট মাঠ পড়ে, সেখানে বসে অনেকে গল্প করে। হঠাৎ ছেলেটার মাথায় একটা বুদ্ধি এসে গেল। পরদিন বাজারে যাওয়ার সময় সাথে করে সে একটা বই নিয়ে নিল। মাঠের কাছে আসতেই ছেলেটি চাকরকে বলল, তুই বাজারে যা, আমি আসছি। এ কথা শুনে চাকর তো মহা খুশি। মালিক না গেলে খুশি মতো বাজারে ঘোরাফেরা করা যাবে। চাকর চলে যেতেই ছেলেটি বাগানে শুয়ে বই পড়তে আরম্ভ করলো। চাকর বাজার সেরে যখন ফিরে এলো তখন অনেক বেলা হয়ে গিয়েছে। ছেলেটি তখনও বই পড়ছিল। তারপর প্রত্যেক দিন বাজার থেকে বাড়ি ফিরতে দেরি হতো। ছেলেটির কাকার কেমন যেন সন্দেহ হলো। একদিন তিনি গোপনে দুজনকে অনুসরণ করলেন। বাগানে ভাইপোকে বই নিয়ে শুয়ে থাকতে দেখে আস্তে আস্তে পাশে গিয়ে দাঁড়ালেন। দেখলেন ভাইপো গভীর মনোযোগ দিয়ে জটিল অঙ্ক কষে চলেছে। মুগ্ধ বিস্ময়ে ভাইপোকে ডেকে বললেন, তুমি বাড়ি যাও, জানি না ঈশ্বর তোমাকে কি করবেন, শ্রেষ্ঠ ধরিবাজ না শ্রেষ্ঠ জ্ঞানী। কাকার অনুমান মিথ্যে হয়নি। সেই কিশোর একদিন হয়ে উঠলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। 1642 সালে বড়দিনের দিন স্যার আইজ্যাক নিউটনের জন্মগ্রহণ করেন। তার জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয়। জন্মের সময় আইজ্যাক ছিলেন দুর্বল, শীর্ণকায় আর ক্ষুদ্র আকৃতির। তাই তার জীবনের আশা সম্পূর্ণ ত্যাগ করেছিলেন। হয়তো বিশ্বের প্রয়োজনে বিশ্ববিধাতা তার প্রাণ রক্ষা করেছিলেন। বিধবা মায়ের সাথেই নিউটনের জীবন প্রথম 3 বছর কাটে। এই সময় তার মা বার্নাবাস নামে এক ভদ্রলোকের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন। তাদের নতুন দাম্পত্য জীবনে শিশু নেহাতি অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনকে তার ঠাকুমার কাছে রেখে দেন। 12 বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেয়া হলো। জন্ম থেকে রুগ্ন হলেও তার দুষ্টুমি কিছু কম ছিল না, কিন্তু শিক্ষকরা তার অসাধারণ মেধার জন্য সকলেই ভালোবাসতেন। স্কুলের পড়াকালীন নিউটন গ্রামে এক হাওয়াকল দেখে কৃত্রিম এক হাওয়াকল তৈরি করে ফেলেছিলেন। এরপর নিউটন একটি ঘড়িও তৈরি করেন। ঘড়ির উপরে থাকতো একটা জলের পাত্র। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল সেই পাত্রে ঢেলে দেওয়া হতো। তার থেকে ফোঁটা ফোঁটা জল সেই ঘড়ির কাঁটার উপর পড়ত এবং ঘড়ির কাঁটা আপন গতিতেই এগিয়ে চলত। এরপর নিউটন তৈরি করলেন একটি মজার গাড়ি। পা দিয়ে সেই গাড়ি চালানো যেত, কিন্তু অসুবিধা হলো সেই গাড়ি একমাত্র সমান জায়গা দিয়েই যেতে পারত। একদিন বন্ধুদের নিয়ে নিউটন ঠিক করলো গ্রামের লোকেদের ভয় দেখাবেন। তার জন্য একটা লণ্ঠন তৈরি করে তাকে ঘুড়ির আগায় বেঁধে আকাশে উড়িয়ে দিলেন। গাঁয়ের লোক ভয়ে অস্থির, আকাশ থেকে কোনো অগ্নিপিণ্ড বুঝি নেমে আসছে তাদের গ্রামের ওপর। যখন কোনো দুষ্ট বুদ্ধি মাথায় থাকতো না, নতুন কিছু করবার চিন্তাও থাকতো না, তখন নিউটন এক অন্য মানুষ। এক টুকরো কাঠকয়লা নিয়ে আপন মনে ঘরের দেওয়ালে ছবি এঁকে চলেছেন। কখনো কবিতা লিখছেন, আবার কখনো বা নীল আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন। ভাগ্যের পরিহাস, নিউটনের সৎ বাবাও মারা যান। মার একার পক্ষে ক্ষেত জমি জমা দেখাশোনা করা সম্ভব হলো না। তিনি 14 বছরের নিউটনকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামের বাড়িতে নিয়ে এলেন। উদ্দেশ্য ছিল ছেলের ক্ষেত খামারের কাজ শিখুক। অনিচ্ছা সত্ত্বেও মায়ের ইচ্ছা মেনে নিতে বাধ্য হলো নিউটন। চাষবাসের কাজ দেখাশোনা করার পাশাপাশি নিয়মিত বাজারেও যেতে হতো নিউটনকে। মায়ের এও ইচ্ছা ছিল বাজারে গিয়ে মাল কেনা বেচার কাজ ভালোভাবে শিখে নিক নিউটন। নিউটনের কাকা ভাইপোর জ্ঞান তৃষ্ণায় মুগ্ধ হয়ে তাকে নিজের কাছে নিয়ে এলেন। তার কাকা কেমব্রিজে ট্রিনিটি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এবার নিউটনকে স্কুলে ভর্তি করে দিলেন। 1 বছর পর নিউটন
ট্রিনিটি কলেজে ভর্তি হওয়ার পর তার নতুন জীবন শুরু হলো। ছাত্র হিসেবে নিউটন ছিলেন অধ্যাবসায়ী, পরিশ্রমী ও মেধাবী। তার সবচেয়ে বেশি দখল ছিল অঙ্কে। যে কোনো জটিল অঙ্কের সমাধান খুব সহজেই করে ফেলতেন। তবুও অঙ্কের প্রতি তার কোনোই আকর্ষণ ছিল না। প্রকৃতির দুর্গেয় রহস্য তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। নিউটন বিশ্বাস করতেন একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই প্রকৃতির এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব। প্রকৃতিকে দেখে তার মনের মধ্যে বিচিত্র কল্পনা জেগে উঠত। ইউনিভার্সিটির যে ঘরে নিউটন থাকতেন তার একদিকে একটা গবেষণাগার গড়ে তুলেছিলেন, আর ঘরের লাগোয়া জানালায় সামনে তৈরি করেছিলেন একটা ছোট্ট বাগান। যখন গবেষণার কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন, তখন সেই বাগানের সামনে দাঁড়িয়ে নতুন প্রেরণায় তার প্রাণ মন উজ্জীবিত হয়ে উঠত। অবশেষে 1665 সালে স্নাতক ডিগ্রি লাভ করলেন তিনি। কলেজে থাকাকালীন তিনি অঙ্কশাস্ত্রের কিছু জটিল তত্ত্বের আবিষ্কারও করেন। বাইনোমিয়াল থিওরেম, ফ্লাকশন, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে পরিচিত। এছাড়া কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় পদ্ধতিও আবিষ্কার করেন। 1666 সালে এই সময় নিউটন একটি চিঠিতে লিখেছেন, আমি ফ্লাকশন পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মাধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে চিন্তা ভাবনা করতে শুরু করেছি। নিউটন চাঁদ ও অন্যান্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হন, কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ভুল ত্রুটির থাকার জন্য তার প্রচেষ্টা অসম্পূর্ণ ও ভুল থেকে যায়। এই সব অসাধারণ কাজ ও মৌলিক তত্ত্বের জন্য নিউটনের খ্যাতি পণ্ডিত মহলে ছড়িয়ে পড়ল। 1667 সালে তার কৃতিত্বের জন্য ট্রিনিটি কলেজ তাকে ফেলো হিসাবে নির্বাচন করে। একজন 25 বছরের তরুণের পক্ষে এ এক দুর্লভ সম্মান। এবার তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণার কাজ শুরু করলেন। এই কাজের প্রয়োজনে তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ। এর সাহায্যে মহাকাশের গ্রহ নক্ষত্রকে স্পষ্টভাবে দেখা যায়। টেলিস্কোপটির দৈর্ঘ্য ছিল মাত্র 6 ইঞ্চি। এর ভেতরের ছিদ্রের ব্যাস ছিল 1/2 ইঞ্চি। পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার প্রয়োজনে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হলো, তিনি তার অগ্রগামী পথিক ছিলেন। নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে গণিতের অধ্যাপক নির্বাচিত হওয়ার পাশাপাশি আলোর বর্ণচ্ছটা নিয়ে গবেষণার কাজও আরম্ভ করলেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজে মুগ্ধ হয়ে তাকে সোসাইটির সদস্য নির্বাচিত করলেন। তখন তার বয়স মাত্র 29 বছর। সোসাইটির প্রথম সভায় তিনি তার আলোর তত্ত্ব নিয়ে একটি প্রবন্ধ পাঠ করলেন। তার বিষয়বস্তুর সঙ্গে একমত না হতে পারলেও সোসাইটির সমস্ত বৈজ্ঞানী উচ্চ কণ্ঠে তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন। চারিদিকে এত প্রশংসার খ্যাতি কোনো কিছুই বৈজ্ঞানিক নিউটনের মন স্পর্শ করতে পারল না। তিনি যেন সবসময় আত্মমগ্ন হয়ে নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন। প্রায় দেখা যেত তিনি কলেজে আসছেন, তার জামার বোতাম খোলা, পায়ের মোজা গুটিয়ে আছে, চুলও এলোমেলো। তবু তারই মধ্যে নিউটনের তরুণ হৃদয়ে প্রেমের ছোঁয়া লাগে। নাচের আসরে পরিচয় হয় এক তরুণীর সাথে। তাকে নিউটনের ভালো লাগে। অন্তরের দুরন্ত আবেগে তার একটা হাত টেনে নেন নিজের হাতের মধ্যে। কিছুক্ষণ মুগ্ধ বিস্ময়ে প্রেমিকার দিকে চেয়ে থাকতে থাকতে ভুলে যান প্রথম প্রেমের অনুভূতির কথা। মন তখন তার ভেসে চলেছে গ্রহ নক্ষত্রের জগতে। অচেতনভাবে প্রেমিকার একটা আঙুল চেপে দিলেন হাতে ধরা জ্বলন্ত পাইপের মধ্যে। হয়তো আঙুলটাকে নিউটনের মনে হয়েছিল পাইপ পরিষ্কার করবার কাঠি। তরুণীর আত্মচিৎকারে চমক ভাঙে নিউটনের। তার কাছে মার্জনা চেয়ে বললেন, মনে হচ্ছে চিরকুমার হিসাবেই থাকা আমার ভাগ্যে নির্ধারিত আছে। কল্পনাপ্রবণ এই মনের জন্যই বাস্তব জগৎ সম্বন্ধে তার ধারণা অস্পষ্ট ছিল।
একদিন একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম দেখিয়ে জিজ্ঞাসা করলো, এর দাম কত হতে পারে? প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনা করে নিউটন বলল, এর মূল্য নির্ণয় করা আমার সাধ্যের মধ্যে নয়। লোকটি নিউটনের কথা শুনে অস্বাভাবিক বেশি দামে প্রিজমটিকে বিক্রি করতে চাইল। কোনো রকম দরদাম না করে প্রিজমটি কিনে নিলেন নিউটন। নিউটনের বাড়িওয়ালা সব কথা শুনে বললেন, তুমি নেহাতি বোকা, এটা সাধারণ একটা কাঁচ, এই কাঁচের যা ওজন হবে সেই দামেই এটা কেনা উচিত ছিল। নিউটন বাড়িওয়ালার কথা শুনে কোনো কথা না বলেই শুধু হাসলেন। পরবর্তীকালে এই প্রিজম থেকে নিউটন তৈরি করলেন বর্ণতত্ত্ব। তুচ্ছ জিনিসের মধ্যে থেকেই অসীম রহস্যের সন্ধান পাওয়া যায়। এ ছিল বোধহয় নিউটনের চরিত্রের বৈশিষ্ট্য। অন্যের কাছে যা নেহাতি কেনা বেচার সাধারণ সামগ্রী, নিউটনের কাছে তাই বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার মূল ভিত্তি। কলেজের ছুটির অবকাশে মায়ের কাছে গিয়ে নিউটন দিনের বেশিরভাগ সময় বাগানের মধ্যে বসে থাকতেন। প্রাণ ভরে উপভোগ করে প্রকৃতির রূপ, রস ও গন্ধকে। একদিন হঠাৎ তার সামনে খসে পড়ল একটা আপেল। মুহূর্তে তার মনে এক জিজ্ঞাসা উকি মারে, কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে খসে পড়ল? এই জিজ্ঞাসাই মানুষের চিন্তার জগতে এক যুগান্ত নিয়ে এলো। জন্ম নিল মাধ্যাকর্ষণ তত্ত্বের। এই চিন্তার সূত্রপাত বহু পূর্বে হলেও তার পূর্ণ পরিণতি ঘটল 1687 সালে। নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অব ন্যাচারাল ফিলোসফি। মানুষ মাধ্যাকর্ষণ শক্তির কথা সামান্য কিছু জানলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব, সে কথা কেউই জানত না। নিউটন ছুটির অবকাশে দৈনন্দিন জীবনে খুব তুচ্ছ একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। সেই তুচ্ছ ঘটনার মধ্যে দিয়েই জন্ম হলো এক মহান সত্যের। তিনি বিজ্ঞানের সীমারেখাকে বিস্তৃত করেছিলেন একজন পদার্থবিদের বস্তু থেকে জ্যোতির্বিদের মহাশূন্যে। তিনি মানুষের কল্পনাকে চালিত করেছিলেন আপেলের গতি থেকে তারার গতিতে। প্রথমে নিউটন তার মাধ্যাকর্ষণ সংক্রান্ত আবিষ্কৃত তত্ত্ব প্রকাশ করতে চাননি। এক বন্ধুকে বলেছিলেন, আমি কিছুই ছাপাতে চাই না, তাতে আমার প্রতি লোকের আকর্ষণ হবে তা আমি চাই না। তিনি চেয়েছিলেন সকলের অগোচরে তার গবেষণা চালিয়ে যেতে। তার নিজস্ব যে জগৎ, সেখানে মানুষের কোলাহল নেই, খ্যাতির বিড়ম্বনা নেই, নেই সম্মানের মোহ, আছে শুধু বিশ্ব প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করার সাধনা। নিউটন নিজেকে অন্তরালে রাখতে চাইলেও তার বন্ধুদের মনে হলো তার এই যে মহাজাগতিক আবিষ্কার, একে সমাজের সামনে তুলে ধরা এক নৈতিক কর্তব্য। তার বন্ধুত্বের একান্ত অনুরোধেই নিউটন স্থির করলেন তার আবিষ্কৃত সত্যকে সর্বসাধারণের কাছে প্রকাশ করবেন। শুরু হলো পাণ্ডুলিপি রচনার কাজ। সমস্ত রাত জেগে তিনি লিখে যেতেন। ভোরবেলায় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিয়ে আবার লিখতে বসতেন। চাকর দুপুরের গরম খাবার দিয়ে যেত। প্রায় দিনই যখন তিনি সেই খাবার খেতেন, তখন গভীর রাত। এই নিরলস গবেষণার মধ্যে দিয়েই নিউটন প্রমাণ করলেন, ইফ দ্য ফোর্স ভ্যারিড অ্যাজ দ্য ইনভার্স স্কোয়ার, দ্য অরবিট উড বি অ্যান ক্লিপস উইথ দ্য সেন্টার অফ দ্য ফোর্স ইন আওয়ার ফোকাস। এই আবিষ্কারের মাধ্যমে মাধ্যাকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হলো। এতদিন মানুষের জানা ছিল না চন্দ্র সূর্যের সঠিক আয়তন। নিউটন তা নির্ণয় করলেন। মাধ্যাকর্ষণ তত্ত্বের যাবতীয় বিবরণ তিনি লিখলেন তার প্রিন্সিপিয়া গ্রন্থটিতে। যখন এই বই প্রকাশ হলো, তখন অধিকাংশ মানুষের কাছেই মনে হলো এই বই যেমন জটিল তেমনি দুর্বোধ্য। নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব? নিউটন তাকে এই বইয়ের তালিকা দিয়ে বললেন, আপনি আগে এই বইগুলো পড়ুন,
তাহলে আমার তত্ত্ব বোঝার কাজ সহজ হবে। ভদ্রলোক তালিকাটি দেখে বললেন, নিউটনের তত্ত্ব বোঝা আমার সাধ্যের বাইরে, কারণ প্রাথমিক তালিকায় এই কটি বই পড়া শেষ করতেই আমার অর্ধেক জীবন কেটে যাবে। কিন্তু নিউটন বললেন, প্রকৃতপক্ষে লোকে আমার এই বইকে যতখানি জটিল ভাবে তা ততখানি জটিল নয়। অঙ্কের কোনো গভীর জটিল তত্ত্ব এর মধ্যেই নেই। ফিলোসফিয়া ন্যাচারালাইজ প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হল 1647 সালে। ল্যাটিন ভাষায় লেখা এই বইটি 3টি খণ্ডে বিভক্ত। বইটির প্রথম খণ্ডে নিউটনের গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন। 3টি গতিসূত্র হল, প্রত্যেকটি বস্তু চিরকাল সরল রেখা অবলম্বন করে সমবেগে চলতে থাকে। বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে থাকে। প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রিন্সিপিয়া গ্রন্থের 2য় খণ্ডে তিনি গ্যাসীয়, ফ্লুইডীয় বস্তুর গতির কথা আলোচনা করেছেন। গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দের তরঙ্গের গতিবেগও নির্ধারণ করেন। তার এই তত্ত্বে কিছু ভুল ত্রুটি থাকলেও পরবর্তীকালে অন্য বিজ্ঞানীরা এই সব ভুল ত্রুটি সংশোধন করেন। 3য় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবির্ভূত হচ্ছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য ও গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ ও তাদের উপগ্রহগুলোর মধ্যে পৃথিবী ও সমুদ্র, চাঁদ এবং সূর্যের মধ্যে এমনকি জোয়ার ভাটা ও সাধারণভাবে জগতে যে কোনো দুটি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকরী হয়। তিনি আরও প্রমাণ করলেন, একটি সমরূপ গোলকের বস্তুর ভেতরের প্রতিটি কোণা যদি বাইরের একটি কোণাকে মাধ্যাকর্ষণ করে, তাহলে বাইরের কোণাটির উপর যে বল কাজ করবে সেটি এমন হবে যেন গোলাকার বস্তুটির সমস্ত ভর তার কেন্দ্রস্থলে অবস্থিত। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি প্রিন্সিপিয়া গ্রন্থটিকে আর্থিক কারণে প্রকাশ করতে পারেনি। এই বইটি প্রকাশ করেন এডমন্ড হ্যালি নামে একজন তরুণ জ্যোতির্বিদ। এই রচনার মধ্যে দিয়ে নিউটন একদিকে যেমন আধুনিক বিজ্ঞানের গোড়াপত্তন করেন, অন্যদিকে বিশ্বের গঠন সম্বন্ধে মানুষের মনে বহু কুসংস্কারও দূর করেন। দেশের অপামর পণ্ডিত বিজ্ঞানী দল নিউটনের এই তত্ত্বের সামান্যতম প্রতিবাদ করতে সাহসও পেল না। তিনি এই বইটি লিখেছিলেন মূলত তার সামান্য কয়েকজন বৈজ্ঞানিক বন্ধুর কথা ভেবে। একমাত্র তাদের সঙ্গেই বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেন। তার প্রতি সমালোচনা করা হলো, তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এই সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহানির কোনো এক সৃষ্টির কাহিনী। নিউটন এই সমালোচনার জবাবে বললেন, প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে, মনে হয় এর পশ্চাতে কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছেন। ঐশ্বরিক স্রষ্টার কথা বললেও ঈশ্বর সম্বন্ধীয় কোনো বিতর্কে তিনি যাননি। নিউটন বলতেন, আমি একজন বিজ্ঞানী, ধর্মের কোনো বিষয় বা ঈশ্বর সংক্রান্ত কোনো বিষয় আমার গবেষণার অন্তর্ভুক্ত নয়। আমি শুধু তার সৃষ্ট প্রত্যয় নিয়মের পর্যালোচনা করি। নিউটনের এই বিচিত্র মানসিকতার জন্য কোনো মানুষই তাকে সহজভাবে উপলব্ধি করতে পারেননি। অসাধারণ সব আবিষ্কারের পরও তিনি ছিলেন অসুখী মানুষ, কারণ তিনি চেয়েছিলেন সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে নিজের প্রতিষ্ঠা পেতে, কারণ তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা রচনার কাজ চলছে।
যখন তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা রচনার কাজ চলছে, তখন তিনি তার কয়েকজন প্রভাবশালীর বন্ধুর সাহায্যে রাজদরবারের কোনো পদ পেতে চেয়েছিলেন। অ্যারিস্টটলের পর তিনি যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তার প্রকৃত মর্যাদা যে দেশের মানুষ দিতে পারেনি, তার জন্যে তিনি সামান্যতম আগ্রহও প্রকাশ করেননি। তার আগ্রহ ছিল ব্রিটেনের রাজার একজন বেতনভোগ রাজনৈতিক উপদেষ্টা হওয়ার। প্রিন্সিপিয়া প্রকাশের পরে নিউটন সক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন। দ্বিতীয় জেমস বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নিতে চাইলে তিনি তার সক্রিয় বিরোধী হয়ে উঠলেন। রাজপরিবারের উৎখাতের পর 1994 সালে নতুন সংবিধান তৈরির জন্য যে কনভেনশন গড়ে উঠল, নিউটন তার সদস্য হলেন, কিন্তু রাজনীতিবিদ হিসাবে তিনি তার যোগ্যতার প্রমাণ দিতে অসমর্থ হলেন। সকলের অনুরোধে তিনি একবার মাত্র অধিবেশন কক্ষে বক্তৃতা দিয়েছিলেন, তাও জানালা দরজা বন্ধ করে। তবুও নিউটন নিজেকে একজন রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। 1690 সালে কনভেনশনের পরিসমাপ্তি ঘটার সাথে সাথে নিউটনের রাজনৈতিক জীবনেও পরিসমাপ্তি ঘটল। এই সময় নিউটন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চারিদিকে গুজব রটে গেল নিউটন মানসিক রোগে ভুগছেন। দেশের সমস্ত বিজ্ঞানী মহল বিচলিত হয়ে পড়ল, কিন্তু কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন নিউটন। এই সময় কোনো নির্দিষ্ট আয় না থাকায় খুব অর্থকষ্টের মধ্যে পড়েছিলেন তিনি। কয়েকজন প্রভাবশালী বন্ধুর সাহায্যে তিনি সরকারি টাকশালে চাকরি পেলেন। নিউটনের সমালোচকের সংখ্যা কম ছিল না। তারা প্রচার করতে থাকে বিজ্ঞানী নিউটন এখন কর্মী নিউটন হয়েছেন। আসলে বিজ্ঞান নয়, টাকশালে প্রধান হওয়াই তার জীবনের লক্ষ্য। লোকের সমালোচনায় উদাসীন নিউটন চাকরির সঙ্গে সঙ্গে গবেষণার কাজ চালিয়ে যেতেন। এই সময় একদিন গবেষণার কাজ করতে করতে কোনো একটি কাজে পাশের ঘরে গেছেন। টেবিলের ওপরে ছড়ানো রয়েছে তার বহু বছরের গবেষণার সমস্ত কাগজপত্র। টেবিলের একদিকে একটা মোমবাতি জ্বলছিল। টেবিলের এক কোণায় বসেছিল নিউটনের পোষ্য কুকুর ডায়মন্ড। নিউটন বাইরে যেতেই ডায়মন্ড টেবিলের উপর এক লাফ দিল। জ্বলন্ত মোমবাতি উল্টে গিয়ে কাগজের ওপর পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল নিউটনের 20 বছরের সাধনার ফল। নিউটন তার গবেষণাগারে প্রবেশ করেই এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই সাংঘাতিক দুষ্কর্মটি কে ঘটিয়েছেন, কিন্তু এতটুকু ক্রোধের চিহ্ন ফুটে উঠল না তার মুখে। শুধু ডায়মন্ডের পিঠে সামান্য চাপড় দিয়ে বললেন, ডায়মন্ড, তুমি জানো না তুমি কি ক্ষতি করলে। তারপর তিনি আবার নিজের কাজে মন দিলেন। টাকশালে চাকরি করে নিউটনের আর্থিক অবস্থা বেশ কিছুটা উন্নতি হলো। এই সময় নিজেকে অভিজাত সমাজে প্রতিষ্ঠার কাজে বেশ উদ্গ্রীব হয়ে উঠলেন। লন্ডনের সবথেকে সম্ভ্রান্ত পাড়ায় বাড়ি ভাড়া নিলেন। সংসার দেখাশোনা করার জন্য প্রিয় ভাইজিকে কাছে এনে রাখলেন। তিনি নিজের বংশমর্যাদা নিয়ে যথেষ্ট গর্ব করতেন। শহরের বাইরে তার কিছু সম্পত্তি থাকায় মাঝে মাঝে সেখানেও গিয়ে থাকতেন। যখন কেউ সেখানে যেত, দেখতে পেত গণিত শাস্ত্রের মহাপণ্ডিত গ্রামের লোকেদের সাথে তার ভাগের গরু, ছাগল, ভেড়ার সংখ্যা নিয়ে ঝামেলা করছেন। মহাজাগতিক সমস্যা ভুলে গিয়ে বাড়ির ভাড়াটেদের সাথে চিমনি সারানোর খরচ নিয়ে ঝগড়া করছেন। তিনি সমস্ত জীবন শান্তভাবে প্রকৃতির ভাষা পাঠ করতে চেষ্টা করছেন। তিনি বিচিত্র ভাষায় ভাইজির সাথে ঝগড়া করছেন। 1703 সালে নিউটন এক অভূতপূর্ব সম্মান পেলেন। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচন হলেন। আমৃত্যু তিনি সেই পদে অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী অ্যানি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন। তার পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। এই সময় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম আবিষ্কর্তা হিসাবে জার্মান দার্শনিক লিবনিজের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন।
ইংল্যান্ডের রয়্যাল একাডেমি জানতে পারে লিবনিজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসাবে দাবি জানাচ্ছেন। একাডেমিক সদস্যরা এই কথা শুনে ক্রোধে ফেটে পড়ল, কারণ তারা বিশ্বাস করতেন নিউটন প্রথম ক্যালকুলাসের সম্ভাবনা তার অস্তিত্ব সম্বন্ধে লিবনিজের কাছে বলেছিলেন। লিবনিজ একে উন্নত করেছেন, সঠিক বিস্তৃতি দিয়েছে, কিন্তু আবিষ্কার করেননি। ইংল্যান্ডের রয়্যাল একাডেমির সদস্যরা নিউটনের সপক্ষে প্রচার শুরু করলো। অন্যদিকে জার্মানরাও লিবনিজের পক্ষে বক্তব্য রাখতে থাকে। দুপক্ষের লড়াই ক্রমশ বাড়তে থাকে। প্রথমে নিউটন এই বিবাদ থামাতে সচেষ্ট হলেন, কিন্তু যখন ব্রিটেনের রাজা এই ব্যাপারে হস্তক্ষেপ করলেন, তখন নিউটন নিজের এবং দেশের সম্মানের কথা বিবেচনা করে নিজের সপক্ষে বক্তব্য রাখবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় লিবনিজ মারা গেলেন। কিন্তু বিতর্কের কোনো মীমাংসাই হয়নি। তবে নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে নিউটন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উদ্ভাবক হলেও লিবনিজের পদ্ধতি ছিল অনেক সহজ এবং স্বয়ংসম্পূর্ণ। বয়স বৃদ্ধির সাথে সাথে নিউটন রাজনীতি এবং অভিজাত্যের বিড়ম্বনা থেকে ক্রমশই নিজেকে দূরে সরিয়ে নিতে আরম্ভ করলেন। জীবনের খ্যাতি, সম্মান, অর্থের আর কোনোই অভাব নেই। অন্তরে অনুভব করতেন এক গভীর নির্লিপ্ততা। বুঝতে পারলেন এবার তাঁর জীবন শেষ হয়ে আসছে। কিন্তু মুহূর্তের জন্য মৃত্যুর চিন্তা কখনো তার মনে বিভ্রান্ত করে তুলত না। তিনি বলতেন, মানুষের মৃত্যু হবে, গ্রহ তারা খসে পড়বে, কিন্তু জীবন শক্তির কোনো ক্ষয় হবে না। 1727 সালে নিউটন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসাতেও কোনো সুফল পাওয়া গেল না। অবশেষে 20 মার্চ মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অনন্ত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। 7 দিন পর তাকে ওয়েস্টমিনিস্টার এবিতে সমাধিস্থ করা হলো। সমস্ত দেশ অবনত মস্তকে শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জ্ঞান তাপসকে। মৃত্যুর অল্প কিছুদিনের আগে তিনি লিখেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কি ভাবে জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি, আর খুঁজে ফিরেছি সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খোলা। সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর।